এখন এই আওয়ামী লীগকে যদি বাংলাদেশে কেউ পুনর্বাসন করতে চায় তাহলে তাদের রাজনীতি কি হবে? রাজনৈতিক দলগুলোর অবশ্যই বুঝতে হবে এবং এই তরুণ প্রজন্মই কিন্তু আগামীতে নেতৃত্ব দিবে এবং ভোটের রাজনীতিতে কিন্তু এই তরুণ প্রজন্মর, আমি বারবার যে কথা বলছি, এই তরুণ প্রজন্ম ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা হচ্ছে প্রত্যেকটা তরুণের ভোট, এক। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা তরুণ দ্বারা তার ফ্যামিলি প্রভাবিত হবে। এবার এটা আমি বলছি, প্রত্যেকটা তরুণ দ্বারা তার ফ্যামিলির অন্যান্য ভোটাররা প্রভাবিত হবে এবং আমি ধারণা করছি একজন রাজনৈতিক নেতার কথা দ্বারা তরুণের ফ্যামিলি যতটা প্রভাবিত হবে, তার চেয়ে ওই ফ্যামিলিতে যে তরুণ প্রজন্মের যে সদস্য আছে তার কথা দ্বারা তারা ভোটের রাজনীতিতে বেশি প্রভাবিত হবে। আমি আশা করব রাজনৈতিক দলগুলো তরুণদের চাওয়াকে গুরুত্ব দেবে। প্রফেসর নজরুল, এই প্রসঙ্গটা এসছে এই কারণে, সাম্প্রতিক সময়ে রাজনীতিতে যে ধরনের কথাবার্তা হচ্ছে, যে ধরনের ভূমিকা আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দলের, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি এই বাকশালে প্রেতাত্মা, এই আওয়ামী লীগ, এই স্বৈরশাসক, এই গুণ খুমের জন্য যারা গণহত্যাকারী যেটা বলা হচ্ছে, তাদের পুনর্বাসনের ব্যাপারে তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মনে হয় তারা পুনর্বাসন করতে চায়। যার কারণে আওয়ামী লীগ রাজনীতি থাকবে কি থাকবে না এই বিষয়ে যখন তারা কথা বলে, তারা উল্টো সুরে কথা বলে। ছাত্রলীগের নিষিদ্ধ করা হয়েছে, সেটি উল্টো সুরে কথা বলে। আমার প্রশ্ন হলো যে এই আওয়ামী লীগ, যাকে আমরা একটা মাফিয়া চক্র বলি, একটা গণহত্যাকারী একটি দল, এবং আমরা দেখেছি 72-এর পর থেকে এই একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য হওয়া দরকার তার কোনো কিছু এর মধ্যে আমরা খুঁজে পাইনি। তাহলে এই দলটিকে পুনর্বাসনের জন্য বিচারের আগেই কেন এই তৎপরতা? গত 15 বছরে যে সরকার ক্ষমতায় ছিল তারা মোটা দাগে 3টা গণহত্যা করেছে এবং এই গণহত্যার জন্য তাদের বিচার হওয়া উচিত। প্রথম হচ্ছে বিডিআর যে ম্যাসাকার, সেটা নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। দ্বিতীয়ত হচ্ছে শাপলা চত্বরে যে আলেম ওলামাদেরকে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছে। আর থার্ড জুলাই আগস্টে যে এইভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। তো প্রথম কথা হলো যে রাজনৈতিক দল হিসেবে টিকবে কি টিকবে না, আমি বলবো এটা জনগণের অভিপ্রায়ের উপরে নির্ভর করবে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পরে আমরা যতটুকু বুঝেছি তাতে আমরা বলবো যে জনগণের যে অভিপ্রায়, জনগণের যে চাওয়া বা পাওয়া, জনগণ যেটা চায় সেটাকে সম্মান করতে হবে। আর সেটাকে সম্মান করতে যদি কোনো রাজনৈতিক দল ব্যর্থ হয় বা রাজনৈতিক দল যথাযথভাবে যথাসময়ে রেসপন্ড করতে না পারে, তাহলে সেই রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে কিনা বলা যায় না, উঠতে পারে। কারণ মুসলিম লীগকে আমরা দেখেছি। তো কাজেই আমি চাইবো যে যারা সুস্পষ্টভাবে মানুষ হত্যা করেছে তাদের বিচার আগে করতে হবে। কোনো অবস্থাতেই যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়, কেউ যাতে এরকম হত্যাকাণ্ড করে পার পেয়ে না যায়, সে যে দলই করুক এবং যত বড় নেতাই হোক। আর ফাইনালি আমি বলি, যেটা বলা হয় যে এই যে আমরা আলোচনা করলাম যে বাকশাল সম্পর্কে, তো আমরা প্রথমেই বলছিলাম যে সোভিয়েত ইউনিয়নের কথা, সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের যে আদর্শ, যে 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 প্রেসক্রিপশন, সেটা কপি করা হয়েছে সোভিয়েত ইউনিয়নের মডেলকে, কিন্তু তাদের ইডিওলজিকে কিন্তু গ্রহণ করা হয় নাই। তো কাজেই এই জন্য ওই বাকশাল যেমন ওয়ার্ক করেনি, গত 15 বছরেও ওয়ার্ক করেনি এই বাকশালী চিন্তা। এবং যে অপরাধ হয়েছে রাজনৈতিক দলগুলির কোনোভাবেই উচিত হবে না জনগণের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। আমরা 1975 সালের 25শে জানুয়ারি যে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল 4র্থ সংশোধনের মাধ্যমে, যেটি বাকশাল নামে বহুল পরিচিত, সেটি নিয়ে আমরা এখানে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আমরা আশাবাদী যে আপনাদের এই আলোচনার মাধ্যমে সাধারণ, বিশেষ করে তরুণ সমাজ এই বিষয় নিয়ে ভাববেন এবং তারা দেখার চেষ্টা করবেন যে 72 থেকে 75 এবং সর্বশেষ 15.5 বছর রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল। একটা তুল্যমূল্য বিচার যখন তারা করবেন, নিশ্চয়ই অনেক নয়, হুবহু মিল খুঁজে পাবেন। এর মানে হলো যে এই যে গত 15.5 বছরে যে শাসন ব্যবস্থাটা ছিল আওয়ামী লীগের নামে, কিন্তু আসলে সেটি ছিল যেটি
প্রফেসর নজরুল বলছিলেন বাকশাল Plus. প্লাস, আসলে বাকশাল প্লাসই ছিল। এবং আসলে ঠিক এই বাকশাল কিন্তু এদেশের মানুষ কখনোই গ্রহণ করেননি। সেই বাকশালের নামে যেটা ছিল সেটাকে গ্রহণ করেনি, বাকশাল প্লাস নামে যে নামেই ছিল না কেন সেটাকে গ্রহণ করেনি। এটাই ছিল আসলে এদেশের মানুষ যে গণতান্ত্রিক এবং সচেতন, এরা বারবার তারা প্রমাণ দিয়েছেন, বিশেষ করে আবার তরুণরা তারা প্রমাণ দিয়েছেন। এবং এই ধরনের শাসন ব্যবস্থার পরিণতি কি হয় সেটা আমরা দেখলাম। এবং ভবিষ্যতে যদি কেউ এই ধরনের চিন্তা করে বা এই স্বৈরাচারদেরকে পুনর্বাসনের চেষ্টা করে, যারা প্রফেসর নজরুল বলছিলেন, তাদের পরিণতি ভালো হবে না। আমরা আশা করব যে এই ধরনের আত্মঘাতী দেশবিরোধী চিন্তা কেউ করবেন না।